একজন শিল্পপতি যার আত্মীয়দের দিল কলকাতাতেও খুব বড়, বিরাট বড় নানা ধরনের ব্যবসা রয়েছে। তিনি একবার, তার ব্যবসা অবশ্য প্রধানত কলকাতার বাইরে কেন্দ্রিক, দিল্লি মুম্বাই কেন্দ্রিক, তিনি একবার দিল্লিতে আমাকে বলেছিলেন, এই কথা ভারতের কোনো শিল্পপতি কোনোদিন ভুলে যাবে না, টাটাদের একটা কারখানা তোমাদের ওখানে ডায়নামাইট দিয়ে উড়িয়ে দেওয়া হয়েছে। বস্তুত সিঙ্গুর, প্রধানত সিঙ্গুর, নন্দীগ্রাম অতটা নয়, সিঙ্গুরের যা হয়েছিল তার থেকে শিক্ষা নিয়ে কেন্দ্রীয় স্তরে, পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় স্তরে 2013 সালে প্রণীত হয়েছিল রাইট টু ফেয়ার কম্পেনসেশন ইন ল্যান্ড অ্যাকুইজিশন, রিহ্যাবিলিটেশন অ্যান্ড রিসেটেলমেন্ট অ্যাক্ট 2013। মনমোহন সিং সরকারের চলে যাওয়ার আগের বছরে 2013 সালে তার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সম্ভবত সেই আইনের কথা উল্লেখ করেই বলেছেন, আমরা 2013 সালের ব্যবস্থায় ফিরে যাব। 2013 সালের ব্যবস্থা বলতে সম্ভবত এই আইনের কথাই তিনি বলেছেন, কারণ 2013 সালে পশ্চিমবঙ্গ সরকারও একটি বিকল্প ব্যবস্থা করার চেষ্টা করেছিল, সেটা মানে উল্লেখযোগ্য সাফল্য কিছু নেই। মমতা ব্যানার্জি সরকারের সেই উত্তরাধিকার শুভেন্দু অধিকারী বহন করবেন বলেও মনে হয়। 2013 সালে আইনে কি ছিল, শুভেন্দু অধিকারী কিসের দিকে নির্দেশ করেছেন এখন? 2013 সালে আইন অনুযায়ী পাবলিক গুডসের জন্য, পাবলিক গুডের জন্য, অর্থাৎ কিনা সকলের জনকল্যাণমুখী কোনো কাজের জন্য, সরকারি কোনো কাজের জন্য সরকার যে কোনো জমি অধিগ্রহণ করতে পারবে। সেখানে জমি মালিকের রাইট টু রিফিউজাল নেই, না বলার অধিকার নেই। কিন্তু তিনি কি পাবেন? তিনি গ্রামাঞ্চলে হলে জমির দামের 4 গুণ পর্যন্ত এবং শহরাঞ্চলে হলে জমির দামের 2 গুণ পর্যন্ত, মানে যা বাজার মূল্য তার 2 গুণ পর্যন্ত পাবেন। জমির উপরে তার যদি কোনো স্ট্রাকচার থাকে, বাড়ি ঘর দোকানপাট ইত্যাদি, তার ন্যায্য মূল্য পাবেন। এবং ওই জমিতে ভবিষ্যতে যে কাজ যা কিছু হবে, কারখানাই হোক, আবাসনই হোক, বা অন্য যে কোনো ধরনের বাণিজ্যিক কাজকর্মই হোক না কেন, তাতে তার একটা অংশগ্রহণের সুযোগ থাকবে। অর্থাৎ সেখানে তার পরিবারে কারোর চাকরি ইত্যাদি কোনো সুযোগ থাকবে। এই আইন অনুযায়ী জমি অধিগ্রহণ অনেক সহজ হয়ে গিয়েছে এখন দেশের অনেক রাজ্যে। পশ্চিমবঙ্গে এই আইনের কোনো প্রয়োগ হয়নি এতদিন পর্যন্ত, কারণ তৃণমূল কংগ্রেস সরকার নীতিগতভাবে জমি ব্যাপারে সরকার নাক গলাবে না এই নীতি নিয়েছিল। এই নীতির অসুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে এই যে সিঙ্গুর নন্দীগ্রাম হবে না কখনো। অসুবিধাটা কি? অসুবিধাটা হচ্ছে যে বেসরকারি মালিক যদি জমি কেনে নেন, তিনি ল্যান্ড সিলিং অ্যাক্টের আওতার বাইরে যেতে পারছেন। ফলে ধরা যাক যদি একেবারে আদর্শ ব্যবস্থা হয়, একটা দাবার ছকের মতো জমি রয়েছে, সেখানে 64টা ঘরই কেউ কিনে ফেলতে পারলেন, কিনে ফেলার পরেও কিন্তু তিনি সেটা সরাসরি তাতে শিল্প স্থাপন করতে পারবেন না। আর জটিল আইনি প্রক্রিয়ায় সেই জমিকে সরকারি হাতে নষ্ট করতে হবে, তো তারপর সরকার তাকে, তিনি জমিটা পয়সা দিয়ে কিনেছেন, তাকে দীর্ঘমেয়াদে লিজ দেবে অতি সরল শর্তে। সেটা আসলে বিক্রি নামান্তর, কিন্তু লিজ হিসেবে তাকে নিতে হবে। এই আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে তাকে যেতে হবে। 2013 সালে আইন এটাকে, ব্যবস্থাটাকে অনেক সরল করে দিচ্ছে। কিন্তু ল্যান্ড সিলিং অ্যাক্টের বাধাটা যতদিন না কাটছে, ওখানে এই হাত পা বাধা রয়েছে যেখানে, সে বাধা যদি না কাটে, তাহলে পশ্চিমবঙ্গে বিশেষজ্ঞদের মধ্যে ওই আইনের রূপায়ণও যথেষ্ট কঠিন। ওই 2013 সালে আইনে কি রয়েছে? বেসরকারি কাজের জন্য জমি অধিগ্রহণের সুযোগ রয়েছে, তবে সেখানে বলা হয়েছে যদি বেসরকারি শিল্প হয় তাহলে জমি মালিকদের 80% সম্মতি পেতে হবে, আর যদি প্রাইভেট পাবলিক পার্টনারশিপ হয়, ব্যক্তি মালিকানার সঙ্গে রাষ্ট্রের যৌথ উদ্যোগে কিছু হয়, যেরকম আজকাল হাসপাতাল ইত্যাদি হয়, তাতে 70% জমি মালিকের সম্মতি। এগুলো হচ্ছে আইনের ব্যবস্থা। কিন্তু আমরা যদি একটু অন্য রাজ্যগুলোর দিকে তাকাই, হরিয়ানা, রাজস্থান, হিমাচল প্রদেশ, গুজরাট, তারা কি করে জমি পাচ্ছে সেখানে?
সেখানে বলতে গেলে হয়তো একটু বাঙালিদের সম্পর্কে একটু তির্যক কথাই বলতে হবে। বাঙালিদের শিল্পের মালিকানা সম্পর্কে ধারণাটা খুবই দুর্বল এবং অস্পষ্ট বলে বলা ভালো। এখন কিছু কিছু হয়তো বদলেছে, কিন্তু সাধারণভাবে বিশেষ করে গ্রামাঞ্চলে, বিশেষ করে সামাজিকভাবে বা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষের মধ্যে এই শিল্পের মালিকানা ব্যাপারটা সম্পর্কে ধারণা খুব একটা স্পষ্ট নয়। রাজস্থানে কিন্তু এগিয়ে এসে কোনো শিল্প প্রকল্প যখন স্থাপন হয় তখন এগিয়ে এসে যাদের জমি রয়েছে তারা জমি দিতে আগ্রহী হন, কারণ তাদের বলা হয় যে শিল্পে তাদের শেয়ার থাকবে, মালিকানা থাকবে তাদের। এখন যারা শেয়ার কেনা বেচাতে অভ্যস্ত তারা জানেন যে আজকে একটা শেয়ার পেলাম, ঠিক আছে, আজকে 10 টাকা শেয়ারের দাম 10 টাকা, হয়তো 1 বছর পরে 9 টাকা হবে, 9.5 টাকা হবে, কিন্তু এমন সম্ভাবনা আছে যে 30 বছর পরে 10 টাকা শেয়ারের দাম 20,000 টাকা হবে। এরকম নজির রয়েছে আমাদের দেশে। আজকে 10 টাকার একটা শেয়ার কেনা হলো, 30 বছর পরে সেই শেয়ারের দাম হয়ে গেল 10,000 টাকা। সেই সম্ভাবনার দিকে তাকিয়ে শিল্পের সাফল্যের নজির সামনে রয়েছে দেখে তারা জমি দিতে আগ্রহী হন। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সামাজিক পরিস্থিতিটা নেই, সুতরাং নতুন আইন প্রয়োগ করেও সরকার কিভাবে কতখানি সাফল্যের সঙ্গে জমি অধিগ্রহণ করতে পারবে। পারচেজ মানে শেষ পর্যন্ত অধিগ্রহণই করতে হবে, কারণ আইন অনুযায়ী সরকারকে মানে মালিক যখন জমি বিক্রি করবেন তখন তিনি যদি না করেন তাহলে সরকারকে আইনের প্রয়োগ করতেই হবে। কারণ সাধারণভাবে একটা জমি কেনা বেচাতে দুপক্ষেরই সম্মতি লাগে। এখানে যদি যিনি বিক্রি করছেন তিনি অসম্মত হন, যে অসম্মতি, ওই যে বললাম পশ্চিমবঙ্গে জনবসতির ঘনত্ব অত্যন্ত বেশি, মাথাপিছু জমির মালিকানা অত্যন্ত কম, অতি ক্ষুদ্র ক্ষুদ্র চাষের জমি, এবং চাষের জমি অনেক সময় জাতীয় সড়কের একদম লাগোয়া, যার ফলে পশ্চিমবঙ্গে যে কোনো জাতীয় সড়কের সম্প্রসারণের কাজও অত্যন্ত জটিল এবং সময় সাপেক্ষ। অনেক অনেক ক্ষেত্রে ন্যাশনাল হাইওয়ে অথরিটি জাস্ট হাল ছেড়ে দিয়ে চলে গিয়েছে, কাজ করতে পারবে না বলে। এই অবস্থায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে শিল্পের জন্য কিছু করতে হলে জমি তো অবশ্যই লাগবে, এবং শিল্পের জমি কিভাবে মিলবে এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। কার্যভার নেওয়ার 2 মাসের মাথাতেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এ ব্যাপারে স্পষ্ট একটা কথা বলেছেন। এটা শুনে নিশ্চয়ই অনেকে আশ্বস্ত বোধ করবেন। পশ্চিমবঙ্গের শিল্প সম্ভাবনা নিয়ে যাদের আগ্রহ রয়েছে, পশ্চিমবঙ্গে কর্মসংস্থান নিয়ে যাদের আগ্রহ রয়েছে, তাদের নিশ্চয়ই এতে তারা খুশি হবে। এবং একজন নাগরিক হিসেবে আমারও অখুশি হওয়ার কোনো কারণ নেই, কিন্তু সাংবাদিক হিসেবে আমার দায় আছে কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরা। সিঙ্গুরে 1000 একর জমি অধিগ্রহণ করা হয়েছিল, তার মধ্যে 400 একর শেষ পর্যন্ত টাটারা ছেড়ে দিতেও রাজি হয়েছে। তার কাছেই ডানকুনিতে, ওই একই জেলাতে, হুগলির ডানকুনিতে মুখ্যমন্ত্রী যে হুঁশিয়ারি শিল্পের সম্প্রসারণের জন্য জমি সম্প্রসারণে উদ্বোধন করেছেন আর কি, যে কারখানাটি, তার একটি কারখানা রয়েছে, তার পাশে তার এক্সপেনশন হচ্ছে, তার জমির পরিমাণটা সব জায়গাতে আমি দেখলাম 12 লক্ষ বর্গফুট বলে উল্লেখ করা হচ্ছে মিডিয়াতে। খুব সাধারণ একটা কাজ, যে কোনো সাংবাদিকে করতে পারতেন, হয়তো কেউ কষ্ট করে করেননি, আপনারা করে দেখতে পারেন। 12 লক্ষ বললে সংখ্যাটা অনেক বড় শোনায়, এটাকে একরে পরিণত করলে হয় 27 একর মাত্র। সিঙ্গুরে ছিল 600 একর, 1000 একর শুরু, এটা হচ্ছে মাত্র 27 একর। সুতরাং পশ্চিমবঙ্গের শিল্প সম্ভাবনা নিয়ে যেমন আগ্রহ রয়েছে আমাদের প্রত্যেকেরই, তেমনি বাস্তব পরিস্থিতির দিকেও তাকানোর প্রয়োজন রয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেমন বলেছেন যে আরেকটি সিঙ্গুর নন্দীগ্রাম তিনি চান না,
কোনো পশ্চিমবঙ্গবাসী চাইবেন না, কোনো পশ্চিমবঙ্গবাসী চাইবেন না ওইভাবে। বিশেষ করে সিঙ্গুরের কথাই বলছি, নন্দীগ্রাম সম্পূর্ণ আলাদা। নন্দীগ্রামে একটা গুজব ছিল মাত্র, নন্দীগ্রামে সত্যিকারে কোনো কিছু হতে যায়নি। নন্দীগ্রামটা একটা রাজনৈতিক আন্দোলন প্রধানত, কিন্তু সিঙ্গুরে বাস্তবে শিল্প হচ্ছিল, হতে যাচ্ছিল। সে সম্পর্কে শুভেন্দু অধিকারী ওই যে উক্তি, যেটাকে আমি বললাম ইতিহাসের পাতায় স্থায়ীভাবে জায়গা করে নেবে, আমরা চাই না আরেকটা সিঙ্গুর নন্দীগ্রাম হোক, এইরকম একটা ডার্ক আয়রনি, করুণা ঘন হাস্যরসে উদ্রেক করে এরকম একটা উক্তি আজ থেকে বহু বছর আগে, ৭৮ বছর আগে এরকম একটা উক্তির কথা আমার মনে পড়ল। ওই সেই জমি সংক্রান্ত বিষয়, ১৯৪৮ সাল, মনে রাখা দরকার তখনও কিন্তু পূর্ববঙ্গ থেকে স্রোতের মতো উদ্বাস্তুদের আগমনটা শুরু হয়নি। পশ্চিমবঙ্গে কিন্তু ১৯৪৯-৫০ সালে পূর্ব পাকিস্তানে যে দাঙ্গা, পূর্ব পাকিস্তানে সেখানকার সংখ্যালঘুদের উপর, হিন্দুদের উপর যে পীড়ন, তার ফলেই মাস এক্সোডাসটা শুরু হয়। মনে রাখা দরকার ১৯৪৯ পর্যন্ত এসেছিলেন মাত্র ৪ লক্ষ উদ্বাস্তু পূর্ব পাকিস্তান, আর শুধু ১৯৫০ সালে এসেছিলেন ১৭ লক্ষ। সুতরাং সব থেকে খারাপ অবস্থাটা তখনও চোখের সামনে দেখা যায়নি। ওই অবস্থায় ১৯৪৮ সালের ১৬ই আগস্ট, ৪৭-এর ১৬ই আগস্ট, ৪৬-এর ১৬ই আগস্ট, গ্রেট ক্যালকাটা কিলিং, তার ঠিক ২ বছর পর, স্বাধীনতা ৪৭-এর আগস্টে, ৪৮-এর ১৬ই আগস্টের কথা আমরা বলছি। ওই সময় দাঁড়িয়ে আচার্য যদুনাথ সরকার, তখনকার অন্যতম একজন মাননীয় এবং পশ্চিমবঙ্গের তথা সারা দেশের একজন অন্যতম অগ্রগণ্য ইতিহাসবিদ আচার্য যদুনাথ সরকার, তার একটা কথা আমি উদ্ধৃত না করে পারছি না, বই থেকে কোটটা পড়ছি। পূর্ববঙ্গ থেকে আসা উদ্বাস্তুদের কলকাতার মানুষের উচিত সাগ্রহে সাদরে বরণ করে নেওয়া। কথা বলে কেন কথা করা উচিত, তার কারণে উনি বলছেন, we must make our West Bengal what Palestine under Jewish rule would be, a light in darkness, an oasis of civilization in the desert of medieval ignorance and obsolete theocratic bigotry. ইসরায়েল রাষ্ট্র সদ্য গঠন হয়েছে, ইহুদি রাজত্বে প্যালেস্টাইন যেমন ভালো থাকবে, এর মধ্যেই লুকিয়ে আছে সেই ডার্কেস্ট আয়রনি অফ হিস্ট্রি। আজকে আমরা যদি প্যালেস্টাইন গাজার দিকে তাকাই, আচার্য যদুনাথ সরকার বলছেন, ইহুদি শাসনে প্যালেস্টাইন যেরকম ভালো থাকবে, সেরকম ভাবেই আমাদের উচিত এই উদ্বাস্তুদের বরণ করে নেওয়া, যেটা হবে অন্ধকারের মধ্যে একটা আলো, মধ্যযুগীয় অজ্ঞতা এবং ধর্মীয় বিভাজনের উন্মাদনার মধ্যে একটা শান্তির, সভ্যতার মরুদ্যান। এই উক্তিটি ইতিহাসের পাতায় স্থায়ীভাবে জায়গা করে নিয়েছে। আজকে আমরা প্যালেস্তাইন দেখছি, গাজা দেখছি, শান্তি সভ্যতার মরুদ্যান দেখছি।